যাব আলিফের কাছে, তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই আসসালামু আলাইকুম। আজকের দিনে আমাকে স্পেশালি ইনভাইট করবার জন্য। আসলে $14 উপরে তো রাসেল ভাই একটু ভয় লাগতেছে, আমার হাইট ফোবিয়া আছে আমার। তো ঘটনা যেটা শুরু করতে চাচ্ছিলাম, আসলে আমি সবসময় খুব বড় বড় ঘটনা নিয়ে আসি রাসেল ভাই। আজকে এই ঘটনাটা শুরু করছি একটু ছোট ঘটনা দিয়ে, অত বড় ঘটনা না। তো যার ঘটনা শেয়ার করবো তার নাম মোহাম্মদ আলমগীর। ঢাকা থেকে অদূরে, খুব কাছেই, বেশি দূরে না ওনার বাসা। তো উনি খুব ফেমাস ছিলেন ওই এলাকায়। উনি অ্যাকচুয়ালি লাশের কফিন বক্স বানাতেন আর কি। তো উনি লাশের যে কফিন বক্স বানাতেন তার বাসার সামনেই বানাতেন, বাসার উঠোনে এসে কফিন বক্স গুলো রাখতেন আর কি। তো আজকে থেকে প্রায় বছর 18 আগে আর কি। ওনার মতে যে আমার বাসায় আমি নর্মালি কফিন বানাতাম, তবে একদিনে 2টার বেশি কফিন বানাতে পারি না। ওনার বাসার কথা বলি যে ওনার বাসায় ওনার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফ ছিল, আর ওনার নিজের একজন বোন ছিল আর কি। তো একদিন রাতে, ঘটনার দিন চলে যাচ্ছে রাসেল ভাই, একদিন রাতে প্রায় রাত 2টার দিকে একটি লোক তার বাসার দরজা কড়া নাড়ে। উনি দরজাটা খোলেন কৌতূহল বশত জানার জন্য আসলে কে নক করছে। তো দরজা খোলার পর একজন লোক, ভদ্রলোক, লম্বা অনেক বেশি, এবং তার কাছে বলেছে আপনি কি লাশের কফিন বানান কিনা। উনি বলেন হ্যাঁ আমি লাশের কফিন বানাই। তো উনি বললেন যে আমার আসলে লাশের কফিন লাগবে প্রায় 40টা। একসাথে এতগুলা কেউ বানাতে তাকে বলে নাই আর কি। এই প্রথম কেউ একজন আসলো, তাকে একসাথে 40টা লাশের কফিন বানাতে বললো। তো ওনার বললো যে হ্যাঁ সম্ভব, বানানো সম্ভব, আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু ওনার একটা শর্ত ছিল যে এক সপ্তাহের মধ্যে বানিয়ে দিতে হবে। তো 7 দিনের মধ্যে 40 পিস লাশের কফিন বানানো আসলে ওনার পক্ষে অসম্ভব ছিল। তো উনি আশ্বস্ত করলো, যিনি অর্ডার দিচ্ছিলেন তিনি আশ্বস্ত করলো যে আমি আপনাকে আলাদা করে পেমেন্ট করবো, কিন্তু আপনাকে এটা বানিয়ে দিতে হবে। উনি দেখলেন যে আমার 2জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তিনি একসাথে একদিনে 2টা লাশের কাটিয়ে বানাতে পারেন, তো একসাথে 40 পিস বানাতে অনেক কষ্টকর। তো উনি প্রায় 10 জন হায়ার করেন, কিন্তু ওনার ওই দিন থেকে প্রবলেম শুরু হতে দেখা যায়। উনি ওদিন ওনার রাতের বেলায় ওনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বডির ভেতরতে ওনার আসলে খুব শরীর খারাপ হয়ে যায়, ওনাকে ঢাকায় হসপিটালে নিয়ে আসতে হয়। ঠিক পরের দিন আবার ওনার বাচ্চারও শরীর খারাপ হয়ে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, এবং তাকেও ঢাকায় নিয়ে আসা হয়। তো ঢাকায় ওনার ওয়াইফকে এবং ছেলের প্রতি তার দেখাশোনা করতে যে প্রায় 3 দিন সময় চলে যায়। তো যিনি ওনাকে অর্ডার দিয়েছিলেন তিনি 7 দিনের অর্ডার দিয়েছিলেন। তো উনি আরো 10 জন লোক বাড়িয়ে দেয় কাজটাকে এক্সপ্লোর করবার জন্য। আচ্ছা, তো বানাতে বানাতে প্রথমে উনি হাত দিতে পারেন নাই, পরে যখন তিনি হাত দেন তো কাজের স্পিড হালকা বেড়ে যায়। বেড়ে যেতে যেতে একটা পর্যায়ে দেখা যায় যে যখন 35-36 নম্বর সবগুলোই কফিন যখন বানাতেন তিনি কি করতেন, একটা কর্নারে স্ট্যাক করে রাখতেন প্রত্যেকটা কফিন আর কি। আচ্ছা, তো 5ম দিনে ওনার ছেলে হঠাৎ করে রুম থেকে বের হয় রাতের বেলা। তো বাথরুমটা ডিট্যাচড ছিল, বাসার ভেতরে ছিল না, বাইরে ছিল। তো ওনার ছেলে বাথরুমে যেতে যে বাথরুম থেকে ব্যাক করার সময় দেখে যে কফিন থেকে 3-4টা কফিন থেকে দুটো করে হাত বের হওয়া। ও মাই গড, দুটো করে হাত বের করা, হঠাৎ করে কফিনের ভিতর থেকে হাত বের করা। ওনার বাচ্চারা সবাই ইউজ তো আসলে আমাদের এই সব কফিন বানানো দেখে, আগে কখনো এরকম জিনিসপত্রটা ছেলেমেয়েরা কখনো পরিলক্ষিত করে নাই বা প্রত্যক্ষ করে নাই, কারণ এরকম কন্ডিশনে এরকম ভাবে কখনো কেউ দেখে নাই। আসলে কফিন গুলো ডেলিভার্ডও হয় নাই, কফিন গুলো থেকে দুটো করে হাত কয়েকটা কফিন থেকে বের হওয়া। তো দৌড়ে গিয়ে বাবাকে ব্যাপারটা জানানো হয়, কিন্তু আলমগীর সাহেব তেমন কোনো পাত্তা দেননি বিষয়টাকে নিয়ে। বাচ্চাটাকে বলে যে এটা তোর মনের ভুল, তুই বাদ দে, এটা কিছু না, তুই ভয় পাইছিস। আসলে ওই বাসাটা একটু ভুতুরে, খালি কফিনই রাখা রাখল ভাই, আশেপাশের লোকজন একটু দূরে দূরে থাকে। তো যাই হোক, 7ম দিনে যখন 38 নম্বর কফিন বানানো হয়, কফিন বানানোর পর ওনার একটা অভ্যাস ছিল যে কফিনগুলোর উপর দিয়ে যে ঢাকনাটা সেটা তিনি লাগিয়ে রাখতেন সবসময়। ওইটা যে জায়গায় স্তূপ করে রাখা ছিল কফিনের বাক্সগুলা, তো 38তম কফিনটা যখন স্তূপের মধ্যে রাখতে যাবে, নর্মালি 2জনই কফিনটা ধরে স্তূপের মধ্যে উঠিয়ে রাখে, কিন্তু এই 2জনকেই খুব বেগ পেতে হলো কফিনটা উঠানোর সময়।
তো যিনি মালিক তিনি বললেন যে এরকম তো কখনো হয় নাই, এত ভারী জিনিস এটার ভিতরে কে রাখছে। তো প্রথমে উনি চিন্তা করেন এটার ভিতরে কোনো বস্তা টস্তা রাখছে কিনা, রাখলে এটা সরাই ফেলি। তো উপরে ঢাকনাটা সরানোর পর ওনার চোখটা উনি বললেন যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার আকাশ ভেঙে পড়তেছে মাথার উপরে, এরকম কন্ডিশন আমি কখনো দেখিনি। জীবনে এত লাশের খাটিয়া বানাইছি, এবং লাশের খাটিয়া বানানো ছাড়াও একটা মুদ্রার জন্য, মৃত মানুষের জন্য যা কিছু আছে ওনার বাড়িতে সবকিছুই কিছু না কিছু ছিল বিক্রি করবার জন্য। তো উনি প্রায় দূরে গিয়ে পড়ে যান। উনি দেখেন ওনার কফিনের ভিতরে একটি বডি, যার মাথা সাথে ছিল না, এবং বডিটা অনেক মোটা, পা গুলো অনেক মোটা মোটা এবং উল্টা করা। তো উনি খুব ভয় পেয়ে যান, মানে আশেপাশে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা সহ ভয় পেয়ে যায়। উনি কফিনটা লাগিয়ে দিয়ে দূরে চলে যান, এবং এরপরে আর কোন ধরনের কফিন বানানো হচ্ছে 40 নম্বর কফিন পর্যন্ত যাবে, এ পর্যন্ত আর সাহস হলো না। সাহস না হওয়াতে সপ্তম দিন রাত্রে ঠিক 3টার দিকে যিনি অর্ডার দিয়েছিলেন রাসেল ভাই তিনি আসলেন, এবং যিনি অর্ডার দিয়েছিলেন তার বেশভূষা আবার একটু ডিফারেন্ট। এখন দেখা গেল ওই মুহূর্তে তিনি যেরকম দেখা গেছে, এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে আরো একটু বয়স্ক, আরো লম্বা। তিনি বললেন যে আমার কফিন গুলোর কি হাল। দেখাতে যেই মাথা ঘোরাতেই যে লোকটা অর্ডার দিবে, এই মুহূর্তে তার কোনো অ্যাসিস্ট্যান্ট বা যারা হেল্প করেছেন ওই মুহূর্তে কেউই ছিল না, উনি একা ছিলেন। তো স্প্যাকটা দেখার সময় যে স্তূপের মধ্যে কফিন গুলো রাখা ছিল, সেই স্তূপটা আঙ্গুল দিয়ে দেখাতে যেই তিনি লক্ষ্য করলেন যে ওই কফিন গুলো থেকে মনে হয় যে কেউ রঙের ডিব্বা যেভাবে ছেড়ে দেয় ঠিক ওরকম ভাবে রক্ত গড়িয়ে পড়ছে কফিন গুলোর মাঝখান থেকে, অসম্ভব রক্ত, বলে প্রফিউজ ব্লিডিং। এত ব্লিডিং উনি কখনো একজন মরা মানুষের থেকেও দেখা যায় না। আর অনেকগুলো কফিনের বাক্স, তো উনি খুব ভয় পেয়ে যান। তো যে লোকটা তার সামনে ছিল তিনি বললেন যে তুমি ভয় পেও না, তুমি আমার সাথে কথা বলো, তুমি কি 40টা কফিন বানিয়েছ? তো তিনি দেখলেন আরেকটা জিনিস, তার অজান্তে সবগুলো কফিন উঠোনের মধ্যে অটোমেটিক সেজে যাচ্ছে। তো তিনি খুব ভয় পেয়ে যাচ্ছেন যে আমার সাথে, আমার সামনে এগুলা কি হচ্ছে, আমি এগুলি তো কখনো এক্সপেক্ট করি নাই আমার সাথে ঘটবে। আমি এত জীবনে এত কফিনের বাক্স বানিয়েছি, কিন্তু এরকম কখনো হতে দেখি নাই। আপনি আপনার সাথে কিছু করছেন? তো ওই লোকটা বললো তুমি কি 40টা কফিন বানিয়েছো কিনা আমাকে সেটা ক্লিয়ার করো আগে। বলে না, আমি 38টা বানিয়েছি। 38তম কফিনের মধ্যে যখন আমি ভাবলাম যে এত ভারী কেন কফিনটা, আমি বাক্স শুধু ঢাকনা সরাতে যেয়ে দেখি যে একটি মানুষের বডি কিন্তু মাথা নাই। আমি এরপরে আর কিছুই কন্টিনিউ করতে, খোলার পরে এরপরে আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি। তো তিনি, যে লোকটি অর্ডার দিয়েছিল তিনি বললো যে এই জন্য তোমাকে ভুগতে হবে। আচ্ছা, তোমাকে ভুগতে হবে, তবে আমি এখন আমার কফিন গুলো নিয়ে যাব। এর মধ্যে কিন্তু রাসেল ভাই উঠোনের সামনে প্রায় 40টা কফিন অলরেডি সেজে গেছে। কেউ হাত দিয়ে সাজায় নাই, কেউ হাত দেয় নাই, কিছু, কারো কোনো হাত ছিল না। এই 40টা কফিন সাজানোর জন্য অ্যাটলিস্ট 10 জন মানুষ লাগে। অবশ্যই অবশ্যই। এবং সাজাতে মুহূর্তের মধ্যে কফিনের মধ্যে রাসেল ভাই কোনো চাকাও তো নাই যে সেটা অটোমেটিক সেজে যাবে। তো যাই হোক, উনি খুব ভয় পেয়ে যান। ওই মুহূর্তে তার হাত পা কাঁপতে থাকে। ওই মুহূর্তে তিনি ফিল করছিলেন আমার বডিতে কিছু, ওনার বডিতে কিছু হচ্ছে, এবং উনি ফিল করছিলেন বাম পা এবং ডান পা না, বাম হাত এবং ডান পা নাচতে পারছেন না, আঙ্গুলগুলো, লিম্বস গুলো নাচতে পারছিলেন না ওই মুহূর্তে। তো উনি বললেন তোমার ক্ষতি হবে এবং তুমি এটা একটা সময় বুঝবে। তো উনি হঠাৎ করে বললো যে এই কফিন গুলা নিয়ে যাও, একটা অর্ডার দিল কাউকে। তো ওই মুহূর্তে প্রায় 100 মানুষ রাসেল ভাই বলে যে আসলে কি বলবো, কিভাবে বলবো, উলঙ্গ অবস্থায় আসছে। কিন্তু আপনি যে ওনারা যে উলঙ্গ সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে তারা উলঙ্গ। আচ্ছা, আপনি তাদের বেশভূষায় কিছু বোঝা যাচ্ছে না, ওনার কথায় যে আমি কিছু বুঝতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে তারা সবাই উলঙ্গ। এবং মোটামুটি সবাই এসে, এবং সবাই যে আমরা জুয়া পড়তে পড়তে লাশ বহন করে নিয়ে যাই, ঠিক একই ভাবে লাশগুলো বহন করে নিয়ে যাচ্ছে। এবং যখন ওই কফিন গুলোর সাথে উপরের ঢাকনাটা লাগানো ছিল না, তো লাগানো অবস্থায় যখন লাগছে, অটোমেটিক লাগছে তার চোখের সামনে, এবং সব অসম্ভব ঘটনা তার চোখের সামনে ঘটতেছে। তো যখন লেগে যাচ্ছে তখন মনে হচ্ছে ভিতরে একটা মাথা আছে, এরকম কিছু। প্রত্যেকটা কফিনের মধ্যে মনে হচ্ছে যে রাসেল ভাই একটা করে বডি আছে। তো সবাই বডিটাকে ধরে, আমরা যে কফিন বা লাশ যখন নিয়ে কবর স্থানে যাই, যে দোয়া পড়তে পড়তে আল্লাহকে ডাকতে থাকে, ওইরকম ভাবে সবাই লাশগুলো কফিন করে সিরিয়ালি ধরে নিয়ে তার বাড়ি থেকে নিয়ে চলে যায়। তাকে বলে যায় যে তুমি এই জন্য তুমি সাফার করবা।
তো ওই লোকটা চলে যায়। ঠিক পরের দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের পর উনি আর বাম হাত এবং বাম পাতে কিছু ফিল করতে পারে না। স্টিল নাও এখন পর্যন্ত তিনি ওরকম অবশ্যই আছে, তার বাম হাত বাম পা, তার ব্রেন এক পাশে বাম পাশে হালকা কাজ করে, ডান পাশে বাম চোখে তিনি দেখেন না। আচ্ছা, বাম সাইডটা মোটামুটি তার প্যারালাইজ হয়ে যায় লাস্ট 15 ইয়ার্স ধরে। এই ছিল রাসেল ভাই। এখন তার মানে এই অবস্থায় তিনি আছেন, এই অবস্থায় তিনি আছেন, এবং এটার কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি বা রাসেল ভাই এটার ব্যাখ্যা তিনি খোঁজেন নাই, এবং এরপর থেকে তার বাসাতে তার ছেলেই সব ধরনের ইনকাম করে, তিনি একদম অচল অবস্থায় পড়ে যান। ওকে, এই ছিল রাসেল ভাই ঘটনা। সো এই ছিল ঘটনা মান ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরির জন্য, এবং আপনার যে সেকেন্ড স্টোরিটা সেটা কোথায় ঘটেছিল সেটা কাইন্ডলি একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, সেকেন্ড স্টোরি যে ঘটনাটা আমি যে সেকেন্ড স্টোরিটা আমি বলবো, এটা ঘটে সিলেটে, এবং আমি এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আমি একদিন আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাবো আর কি। আমার পাশে যিনি বসেছেন উনি বারবার ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে পারে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালা, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি যেটা, সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরে, তখন এলাকার কিছু লোক ওখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন, একটা মানবিক দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপরে পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার কি করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিক গুলো ওদের সাথে মনে হচ্ছে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক পাথর লোডই পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনে ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় জাফলং এর আগে জৈন্তাপুর পরে। তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে হয় যে জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো সিগারেট কিনতে ভুলে গেছে, আমাদের একটা সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেল্পার বলে ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। এটা ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেন। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগেই এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখে যে না, 2 জন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে, তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যেই বাজারে গেলেন এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে দেখা মাত্রই যে যেদিকে পারছে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করে না, লাশও ঠিক আছে, 2 জন লোকও ঠিক আছে। ওই 2 জন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন।
যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। আচ্ছা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। যাই হোক, বাট হ্যাঁ। ওনাদেরকে দেখে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনারা গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়েছেন। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে ই করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে 2 জন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো নাই, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারার দানবের মতো, এবং তোমাদের ট্রাকের 2 পাশে, মানে ট্রাকের যে 2 পাশে 2টা জানালা থাকে, 2টা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারি না। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণেই দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয়, দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পারছে খুঁজছে। ওনারা বেশ দূরে, বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম, মানে মাথাটা একজন ধরে আছে 1 হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনার পিছন দিকে তাকালেন না, তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেজন ছিল এবং 2 পা ধরে যে 4 জন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে 2 জন হেঁটে চলে যাচ্ছে, এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে 4 জন 4 দিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। তারপরে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনাটি ঘটলো, এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ কি, কেন এই ব্যক্তির সাথে, লাশের সাথে এইটাই ঘটলো, আরো তো অনেকের সাথে ঘটতে পারে, এনার সাথেই কেন? তখন উনি আমাকে যেটা বললেন যে ওনারা পরবর্তীতে যখন আবার মানে মাল আনতে গিয়েছিলেন ওখানে, ওনারা এই ঘটনাটা ওখানে বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে, তখন স্থানীয় লোকজন বলল যে উনি যখন উনি তো আসলে পাথর, যেমন জাফলং এ দেখি যে ওই
স্রোতে পাথর আসে, সেই পাথরগুলো তুলে আনা হয় আর কি। উনি পাথর তোলার কাজটা করতেন। উনি হঠাৎ করে অন্য যারা পাথর তুলে এসে বলছে, এই দেখ দেখ একটা অদ্ভুত রকমের পাথর পেয়েছি। সেটা কেমন, মানে এই সেই পাথরটা ছিল পুরো একটা মানুষের আকৃতির পাথর, ছোট্ট একটা, মানে হয়তো বা 2 হাত হবে আমাকে যতটুকু বলেছে, মানুষ আকৃতির পাথর। বলছে দেখ দেখ পাথরটা পেয়েছি। তখন লোকজন বলছিল ওটা তাহলে উপরে তুলে নিয়ে আয়। তখন উনি ওই হাতে করে, মানে হাতটা মাথার উপরে রেখে 2 হাত উপরে তুলে, মানে পাথরটা মাথার উপরে তুলে উনি হেঁটে আসছিলেন। এবং ওই আসার সময় হঠাৎ করে উনি স্ট্রোক করেন। মানে বলতে স্ট্রোক করেন আর কি, হঠাৎ করে সবল একজন লোক স্ট্রোক করেন এবং উনি পানির মধ্যে ঠাস করে পড়েছেন। এবং তখন তাকে তুলে নিয়ে আসা হয় এবং উনি তখন মারা যান। এবং ওনারা তখন চিন্তা করলেন যে ওই পাথরটা তাহলে কোথায় গেল। ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ওই পাথরটা ওখানে খোঁজার জন্য, কিন্তু ওই পাথরটা আর পাওয়া যায়নি। তো ধারণা করা হয় ওই পাথরেই হয়তো বা কোনো ঘটনা ছিল, যার কারণে ওনার এই নির্মম পরিণতিটা হয়েছে এবং লাশের সাথেই পরিণতিটা হয়েছে। আর আসলে ভাই ওই যে লাশটা যখন ওই যে যেভাবে ওনাকে খন্ড খন্ড করে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তখন তারা বললো এই লাশটা আসলে বাড়িতে নিয়ে গেলে ওনারা তো ভয় পাবেন, যেই দেখুক ভয় পাবেন, তার থেকে ভালো এখানে কোনো একটা কবরস্থানে আমরা একে দাফন করে দিই। তখন ওনাকে ওই স্থানীয় একটা কবরস্থানে ওই লাশটাকে দাফন করা হয়। তো আসলে ভাই এখানে আর একটা ব্যাপার আমি বলি যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে রাজা গৌর গোবিন্দ দেখতেন যে রাজা গৌর গোবিন্দর যে আহত সোলজার গুলো থাকতো, পরের দিন তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার যুদ্ধ করত। তো ওইখানেও একটা ঘটনা, ওই জায়গাটার নিয়েও আরেকটা ঘটনা আছে। তো হয়তোবা ওইখান থেকেই ওই যেই যিনি ড্রাইভার, মানে যিনি হেল্পার ছিলেন, উনি বলেছিলেন যে ঠিক জৈন্তাপুর পার হওয়ার পরেই তারা তাদের ট্রাকটাকে বেশি ভার অনুভব করছিল, মনে হচ্ছে যে ট্রাকটা আরো বেশি ডাবল লোড হয়ে গেছে, কিন্তু অতটা কিছু বুঝতে পারেন না, মনে হচ্ছে হঠাৎ করে লোড হয়ে গেছে, ট্রাকের কোনো সমস্যা থাকতে পারে। তো হয়তোবা ওই স্থানটাও একটা কারণ হতে পারে, আমার যেটা মনে হয়। ধন্যবাদ ভেরি মাচ বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, আজকে আমরা একটা মানে কি ধরনের ঘটনা শুনবো বলেন? এটা একটা বাসা প্লাস একজন মানুষের, আমি কেন যেন বলতে চাচ্ছিলাম এটা বাসার ঘটনা শুনতে চাই। একটা বাসা এন্ড তার মানে একজন মানুষকে ঘিরে আর কি বসে। আমি যদিও আজকে একটু অসুস্থ ছিলাম রাসেল ভাই, ব্লাড প্রেশার খুব হাই ছিল, তারপর আমি ভূত এফএম এর লোভ সামলাতে পারি। যেটাই তো যাই হোক, এই ঘটনার সাথে আমার নিজের কিছু সম্পৃক্ততা আছে এবং বাট আমি মানে যে কারণে আর কি ইদানিং অনেকেই হয়তো আমাকে ফেসবুকে নক করেন, বলেন যে তাদের বাসা বা সামথিং সম্বন্ধে আমি যেতে পারি না। আমি সরি, কারণ এই ঘটনার পর থেকে আমি কিছুটা এমনিও আর কি এগুলো এড়িয়ে চলছি, কারণ আমি সমস্যা ফেস করছি এটাতে। ঠিক আছে, তো ধানমন্ডির একটা বাসার এক্সাক্ট লোকেশন বললাম না, প্লাস মানুষটারও এক্সাক্ট নাম বলবো না, ঠিক আছে? জি। তো ও আমাকে এরকম বারবার নক করতো যে ভাইয়া আমরা এখানে অ্যাপার্টমেন্ট কিনেছি, এরপর থেকে এখানে কিছু সমস্যা হয়, তো আপনি চাইলে একদিন চেক করতে পারেন। তো তার ইমেল পেয়ে আমি অনেকদিন সময় পাইনি, লাস্ট একদিন ওর সাথে দেখা করলাম, দেখা করে ওর বাসার সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি। তো ফার্স্ট যে ঘটনাটা ও বললো যে ওরা যে বাসাটা উঠেছে, যে এই বাসাটা আগে একটা দোতলা বাসা ছিল, বেশ পুরনো, প্রায় আপনার 10 কাঠার উপরে বাসা, এবং আশেপাশে বেশ জায়গা ছিল, একটু লনের মতো ছিল, এবং বাসাটা কিনেছিল যার কাছ থেকে সেই লোকটা তারা পুরো সপরিবারে বিদেশ চলে গেছে। এবং ওই বাসাটাতে এক সময় মানে একটা মানে পাগল টাইপের মেয়ে থাকতো আর কি, তার একটু মাথায় সমস্যা ছিল আর কি, ওই যে বাড়িওয়ালা ছিল তার একটা সমস্যা ছিল আর কি তার মেয়ের। তো যাই হোক, সেটা সে পরে জানে। তো ওই বাসাটা ওঠার পর যেটা হয়, তো ওরা নাকি ওখানে উঠছে আস্তে ধীরে, মানে তখন একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে অলরেডি, এবং একটা ফ্লোরে ওরা থাকে, এখনো সেটা একটা অ্যাপার্টমেন্টই। তো একদিন রাতের বেলা ও ঘুমায় আছে, তো ও হঠাৎ করে ফিল করতেছে যে রুমের মধ্যে আনইউজুয়াল একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর কি, মানে বেশ গরম, সেখানে তার কাঁথা লাগার কথা না, তার রুমে এসি চলছে না। তো সে আস্তে ধীরে আপনার কাঁথাটা টেনে, তার কাঁথার একটা ফিল হচ্ছে আর কি। এক পর্যায়ে সে চাদর গায়ের মধ্যে পেঁচায় নিয়ে শুয়ে আছে, কিন্তু তারপর সে চিন্তা করতেছে যে বাইরে তো বেশ গরম, এরকম লাগার কথা না, কেন এরকম ঠান্ডা লাগছে। তো সে বুঝতে পারছিল না। এক পর্যায়ে সে খেয়াল করলো যে তার যে অ্যাটাচড বাথরুম ছিল, বাথরুমের দরজাটা খোলা। আচ্ছা। এবং মানে সে জায়গাটা বেশ মানে হলো টাইপের লাগছে। তো ও মনের অজান্তে একটু মানে
অস্বস্তি ফিল করা শুরু করে। আর এমনিও রাতের বেলা দেখা যাচ্ছে যে আমরা বাথরুম জিনিসটাকে অনেকেই মানে একটু এড়াই চলি আর কি, জায়গাটাকে মানুষ একটু অন্যরকমই দেখে। তো সে যেহেতু একা থাকতো, তো সেই জিনিসটা নিয়ে একটু মানে টেন্স মানে ফিল করে যে জায়গাটা এরকম কেন, বাথরুমটা তো আমি মনে করছিলাম যে আমি দরজা টেনে দিছিলাম, রাইট। এরকম কিছু। তো যাই হোক, তো সে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ওঠে, ঘুম থেকে উঠে সে ঘরের মধ্যে হালকা আলো আসছিল জানলা দিয়ে, সে আর কোনো লাইট জ্বালানো বদল করে না, সে সরাসরি বাথরুমের গেটে যায়, যে সুইচ টিপে দেখে বাথরুমে আলো জ্বলছে না। তখন সে কি করে, হাতড়ে তার পাশ থেকে তার মোবাইল ফোনটা ছিল, সে মোবাইল ফোনটা নেয়, মোবাইল ফোনটা থেকে লাইটটা মানে জাস্ট ফ্ল্যাশ লাইট অন করতে পারে না, জাস্ট লাইটের আলোটা ফেলে। তো ফেলে যেটা সে দেখে রাসেল ভাই, সেটা সে মানে খুব স্টার্ন হয়ে যায়, কারণ সেই বাথরুমে সেই লাইক কমোডের পাশে একটা মেয়ে দাঁড়ানো ছিল, মেয়েটা দাঁড়ায় আছে চুল টুল মানে এক পাশে ফেলানো, এবং সে দেখতে পায় যে ওই মেয়েটা তার মুখটা ঠিক কমোডের মধ্যে ঢুকায় ফেলে, ঠিক আছে, কমোডের মধ্যে ঢুকায় ফেলে, এবং মানে লাইক উইদিন মিলি সেকেন্ড সে আর কিছু দেখতে পায় না। তো এটা দেখে ও প্রচন্ড শক্ট হয়ে যায়, চিৎকার করে ওঠে বাসার মধ্যে। আচ্ছা, তো চিৎকার করে উঠেও ওর এই চিৎকার শুনে কেউ কিন্তু বাসা আসেনি, ফর সাম রিজন রাত হয়ে গেছিল, বা মোস্ট প্রবাবলি বাসার অন্য রুমগুলো এতটা দূরে ছিল, কেউ হয়তো খেয়াল করেনি। তো সে একসময় ধাতস্থ হয়ে ফিরে আসে, এসে বাথরুমের দরজাটা লাগায় ঘুমায় পড়ে। তো এরপর থেকে ওইখানে সে সমস্যা ফিল করতে থাকে। ফিল গুলো হচ্ছে এরকম রাসেল ভাই, যে ওর রুমে নক হতো, মানে ও গেট লাগায় রাখলে ওর রুমের মধ্যে মনে হয় ঠক 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 করে একটু নক করতেছে। আচ্ছা। এবং সেই নক গুলো শুনলে ও আবার জিজ্ঞেস করতো কে, সে জিজ্ঞেস করতো তার মার নাম ধরে আম্মু, মানে কোনো রেসপন্স আসতো না। তো সে এরকম করে দু একদিন দাঁড়ায় যে খেয়াল করছে যে দরজার পাশে কি আর শব্দ পায় কিনা, দেখার কোনো শব্দ পায় না। তো এক পর্যায়ে ওর বাপ মার কাছে শেয়ার করে, মার কাছে শেয়ার করে ফার্স্টে। তো ওর মা ওকে বলে দোয়া টোয়া পড়ে ঘুমাবি, কিন্তু এখন আসলে আছে একটা জেনারেশনে দেখবেন যে এই জিনিসগুলোর প্র্যাকটিস অনেকটাই কমে গেছে আছে, রাইট, ঠিক আছে। রাত্রেবেলা গান টান শুনতো, সে এটা খেয়াল করতো না। তো যাই হোক, কিন্তু সে ভয় পাওয়া শুরু করে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এনিওয়ে সামহাউ সে অনেকের কাছে এরকম কথাবার্তা শুনে, এবং সে আমাকে বেশ নক করে মাঝে মাঝে। তো একদিন সে আমাকে যখন নিজে দেখা করলে ঘটনাগুলো বললো, তো আমি খুব একটা কিউরিয়াসিটি ফিল করি নাই, কারণ আমার কাছে জিনিসগুলো খুব সিলি মনে হতো রাসেল ভাই। তো ওর একটা রিকোয়েস্টে আমি একদিন ওর বাসায় যাই, বাসায় যেয়ে মানে আমি দেখার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি। আচ্ছা, ঠিক আছে। এবং আমি সভাপতি আর কাউকে ওখানে যেতে বলিনি, কারণ আমি এটা জিনিস আলটিমেটলি ফাইন্ড আউট করছি যে একসাথে 3-4 জন মিলে যে কখনো কোনো কিছু করা যায় না বা দেখা পাওয়া যায় না। রাইট, রাইট। তো আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা কাজ করবা, তুমি তোমার বাসায় তোমার রুমটাকে আমাকে থাকতে দিবা আজকে, তুমি আপনি রিস্কটা নিলেন? হ্যাঁ, আমি বললাম যে আমি এখানে থাকবো, তুমি অন্য কোথাও থাকো, এন্ড জাস্ট আমাকে তুমি কফি বানিয়ে দিয়ে যাও, আমি থাকবো আর কি। আচ্ছা। এনিওয়েজ, তো আমি ওর রুমের মধ্যে থাকলাম, এরকম রাত হলো। একসময় আমি মোবাইলে গান শুনতেছিলাম, ফেসবুকের রিপ্লাই দিচ্ছিলাম, এটসেট্রা এটসেট্রা। তো এরকম সময় আমি এরকম কিছুই পাইনি, বাট যেটা হলো যে আমি যখন রাতের বেলা বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পর ঠিক বাথরুমের ওই পাশে গেটে নক করলো কে জানি। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু মানে প্রিপেয়ার ছিলাম যে কোনো একটা নক টক কিছু একটা হবে এখানে, এবং আমি রাইট অ্যাওয়ে জাস্ট উঠে টপ করে দরজাটা খুলে ফেলছি উইদিন এ মিলি সেকেন্ড। আচ্ছা। কিন্তু রাসেল ভাই সবচেয়ে মানে ব্যাপারটা যে গুজবাম্প দেওয়ার মতো যে ব্যাপারটা, ওই পাশে কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, সে কেউ নাই? কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। এবং আমি হেঁটে গেলাম, হেঁটে যেয়ে দেখলাম ওই রুমের যে দরজা সেটাও লক করা। আচ্ছা, মানে ইটস নাথিং লাইক দ্যাট যে ও আমাকে ইন্টেনশনালি ভয় দেখানোর জন্য, সেরকম কিছু না। গেটটা লক করা, এবং লকটা কিন্তু বোল্ট লক না শুধু, এটা একটা ছিটকানি ছিল, আমি ছিটকানিটা আটকে দিয়েছিলাম। আচ্ছা। আমার মাথায় সবসময় এখন এরকম কাজ করে যে আমাকে অনেকে ভয় দেখাতে চাবে বা আমাকে কনফিউজ করার জন্য, সেখানে আমি ছিটকানি আটকে দিচ্ছি। এবং ওই রুমের মধ্যে কোনো ট্র্যাপ ডোরও নাই রাসেল ভাই, যে কেউ একজন ঢুকে এই কাজটা করবে। তো আমার কিন্তু সাথে সাথে একটা গুজবাম্প হচ্ছে। গুজবাম্প হওয়ার পরে আমি কি করলাম, আস্তে করে বাথরুম থেকে বেরোলাম, বেরোয় যে আমি আস্তে করে বিছানায় বসলাম, বসে কফি ছিল, ঠান্ডা হয়ে গেছে, কফিটা খেলাম। অনেকক্ষণ চিন্তা করলাম যে কাহিনীটা কি। একবার চিন্তা করলাম যে একটা স্ট্যাটাস দিব, তখন চিন্তা করলাম যে এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে যায়, তো সেটা না করে আমি চুপচাপ বসে থাকলাম। বসে থেকে এক সময় তো মানে ঝিমানি চলে আসে রাতের বেলা, এবং আমার ছিল ওর সাথে আমি যোগাযোগ করবো না। আমি কি করলাম, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ওই রুমে লাইট বন্ধ করে দিছি, এন্ড লাইক শোয়ার 15 মিনিটস এর মাথায় ওই রুমের যে মেন দরজাটা, ওইটাতে আবার দমদম করে নক হচ্ছে। ইটস লাইক সামবডি লাইক হ্যামারিং, কিল মারার মতো ধপ 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 করে কিল মারতেছে। এবং আমি
লাফ দিয়ে উঠলাম, উঠে আস্তে আস্তে গেছি গেট পর্যন্ত, শব্দ না, যে আমার পায়ে সক্স পরা ছিল, শব্দ হবে না, এবং তখনও কিল হচ্ছে। আমি ওই রুমের দরজাটাও খুঁজছি, অ্যানাদার গুজবাম্প রাসেল ভাই, ওখানে কেউ নাই। পুরো ওখান থেকে খোলার পর ওদের এই ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, নো বাড়ি, কোনো মানুষের চিহ্ন নাই। ইটস ভেরি শকিং একটা জিনিস, ঠিক আছে। এবং আমি তখন দোয়া পড়লাম, দোয়া পড়ে গেটটা আটকাই দিলাম এবং আমি রাতের বেলা ওর বিছানার মধ্যে আটশোয়া হয়ে থাকলাম। আমি হালকা করে আমার মোবাইলে লাইট জ্বালায় বই পড়তেছি এবং আমি রাতের বেলা ওর যে বাথরুমের দরজা, এটাতে টক 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 করে টোকা শুনছি, ঠিক আছে। এবং শেষ রাতের দিকে nobody was there, এবং শেষ রাতের দিকে আমার একটু ঘুমের মতো আসছিল, তন্ডার মতো, এবং রাইট এট দ্যাট পয়েন্ট আমার, আপনি কি আসলে ঘুমাতে চাচ্ছিলেন? না, আমি ঘুমাতে চাচ্ছিলাম না, কিন্তু আমার তন্ডা চলে আসছে শেষ রাতের দিকে। এবং জিনিস যেটা হয়েছে, শেষ রাতে যখন তন্ডা চলে আসছে, তখন আমি লাইক অলমোস্ট আই ফেল ইন স্লিপ, এবং আমার মনে হলো যে কোনো একটা মানুষ, ইটস লাইক ক্রিপলড, মানে হাত পা আগা বাঁকা এরকম কোন একটা ক্রিপলড মানুষ এসে হঠাৎ করে আমার গায়ের উপর ঝাঁপায় পড়লো, হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং আমি কিন্তু মানে একটু সবার সুবিধা, ক্রিপল ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় দেখেছেন? যেমন পা দুটো এরকম বাঁকানো, মানে দুই দিকে, যেমন মানুষের অনেকের দেখা গেছে ছোটকালে হলে হয়, দেখবেন আপনার ওই যে অসুখ হলে, পোলিও হলে পা বাঁকায় যায়, জাস্ট লাইক সেরকম বাঁকানো, হাতগুলো সেরকম বাঁকানো, এবং মুখের মধ্যে ধরেন, আমি আরো সহজ করে বলে দিই সবার বোঝার জন্য, যে একটু উল্টানো টাইপের, রাইট, জাস্ট লাইক দ্যাট, এরকম কিছু একটা ঝাঁপায় পড়লো আমার উপরে, হ্যাঁ, ঠিক আছে। এবং আমি কিন্তু ওই অবস্থায় যখন ঝাঁপায় পড়ছে, আমি প্রায় আই জাস্ট ওয়েন্ট ব্যাক আপ, মানে আমার যে ঘুমটা যে ভেঙে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট, বাট আমি সাথে সাথে স্টিফ, নড়তে পারতেছি না, এবং আমি দোয়া পড়ার চেষ্টা করতেছি, দোয়া পড়তে পারতেছি না। এবং আমার সাথে কিন্তু সবসময় একটা, মানে আই হ্যাভ এ রিং, এন্ড ওইটার মধ্যে কয়েক রকমের মেটাল মিশানো আছে, এন্ড সেই আংটিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে কিছু কিছু জিন আছে যারা কিছু কিছু মেটাল দ্বারা অ্যালার্জিক থাকে, এন্ড আনফরচুনেটলি আমার হাতে আংটিটা ছিল না। আচ্ছা, এখন আমার হাতে আছে, আংটিটা কিন্তু ছিল না আমার হাতে ওই দিন আমি ব্যাংকে সাইন করার সময় খুলে রাখছিলাম আংটিটা, এন্ড আমি আংটিটা নিতে পারিনি সাথে, মানে হোয়াট এ কোইন্সিডেন্স। এবং খুবই খুবই খুবই, এবং আমি অনেক কষ্টে লাস্টে দোয়া পড়তে পারছি, এন্ড জাস্ট লাইক আমি যখন দোয়াটা পড়তে পারছি, তখন এটা ছেড়ে চলে গেছে, মানে ইটস লাইক ইটস গন। অনেকে এটাকে বোবায় ধরা বলে, হ্যাঁ, অনেকে স্লিপ প্যারালিসিস বলে, বাট আমি নিজে কয়েকবার শিকার হওয়ার পরে, আপনি ওই যে মানুষটাকে দেখলেন, হ্যাঁ, এটা ইট হ্যাজ এ স্টোরি। আমি পরবর্তীতে এটা শুনেছি ওদের কাছে। আমি ওই ছেলেকে বলছি যে তোমার বাসায় কিছু আছে এই অ্যাপার্টমেন্টে, তোমরা যেটা করো যে কোনো ভালো হুজুর এটা বন্ধ করো বাসাটাকে। এন্ড রাসেল ভাই এর পরে কিন্তু আমাকে পার্সোনালি আমার বাসায় পর্যন্ত অ্যাটাক হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা আসলে কেন এরকম হয়েছে সেটা কি কোনো পাওয়া গেছে? এটার ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারি এখন, ওই যে বাসাটা ছিল সেখানে পিছনে স্টোরি ছিল যে সেই বাসাতে মানে কিছু প্রবলেম ছিল, একটা মানুষ বাস করতো, একটা মেয়ে ছিল, তার সমস্যা ছিল, সে পাগলামি করতো, সে কি ওরকম ক্রিপল কিছু, তার কিছু সমস্যা ছিল। সে ক্রিপল ঠিক না, বাট সে অ্যাক্ট করতো বা প্রিটেন্ড করতো যে ক্রিপলড। ও মাই গুডনেস, এটা তো আরো মানে সাইকিক পেশেন্ট, সাইকিক পেশেন্ট ছিল, তাকে ডাক্তার দেখানো হতো, সবকিছু করা হতো। তারপরে আমেরিকাতে চলে গেছে সবাই মাইগ্রেট করে, ওই বাড়িও তারা বিক্রি করে গেছে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে ওই বাসাতে কোন, মানে ওই যে প্রিটেন্ড করতো, ওর প্রসেস ছিল কোন জিন দ্বারা। আচ্ছা, এবং সেই জিনটা মানে ইটস অ্যান এল্ডার জিন, সামহাউ ইট হ্যাজ আই মিন ভেরি ভেরি হাই পাওয়ার অফ পজেসিং পিপল। এবং যাদের জিনদের একটা ব্যাপার আছে, যাদের আত্মা আপনার শক্ত, যারা আপনার বিশ্বাসী খুব বেশি, তাদেরকে তারা সবসময় অফগার্ড পায় না। অফগার্ড পেলেই তারা সেই সুযোগটা নেয় মানুষের। আচ্ছা, এবং ওই মেয়েটাকে সম্ভবত কোনো না কোনো ভাবে কোনো এক সময় অফগার্ড পেয়ে তাকে পজেস করেছিল, এবং সেটাকে সে ছেড়ে যায় নাই, বা তার সাথে ছায়াটা রয়ে গেছে। এবং আমি ওই ছেলেকেও বলছি যে তোমরা অবশ্যই বাসাটাকে বন্ধ করো, তোমরা যদি অ্যাপার্টমেন্ট রাখতে চাও, তোমার থাকতে চাও ওই বাসায়, সো ইউ ডু দ্যাট, আদারওয়াইজ ইউ গোনা হ্যাভ প্রবলেম। এবং আমি বাসাতেও এরকম অ্যাটাক হয়েছি, আমি ঘুমের মধ্যে অ্যাটাক হয়েছি, আমাকে তোলা হয়েছে এবং দোয়া পড়ে তুলছি। এবং এরপর থেকে আমি বাসার থেকে ইনস্ট্রাকশন পেয়েছি, আমার মাও বলেছে যে ডোন্ট গো টু সাচ প্লেসেস, বিকজ ইউ আর নট অ্যাকচুয়ালি হুজুর। আমি একজন হুজুর না, ঠিক আছে, যে নাকি সবসময় অফগার্ড থাকে না। একজন যে ধরনের মানুষ কিন্তু সবসময় আপনার মানে পরিচ্ছন্ন ভাবে থাকে না। আপনি হচ্ছে মানে ওই রিংটা নিতেও
হ্যাঁ, রিংটা আমি Just নেই। forgot, মানে আপনি এবং মানে ওইটা বাসা থেকে বের হওয়ার সময় তো নেওয়া ছিল। ওই দিন যেটা হয়েছে, আমি ব্যাংকে গিয়েছিলাম একটা মানে sign এমন করতে না গেছি। যেটা আপনি মাঝে মাঝে পড়েন, মানে এটা আমার সবসময় হাতে থাকে। always আপনি এটা Always use আমার হাতে করছেন, থাকে। yes. আমি যখন সাইন করেছিলাম আমার হাতে তখন এটা একটু অস্বস্তি লাগছিল, আমি তখন মানে, খুলে হ্যাঁ। রেখেছিলাম। এবং আশ্চর্যের ব্যাপার মানে আসলে আমার কেন জানি মনে হচ্ছে কি আপনি ওখানে যাবেন, এই ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করবেন, সেই জন্যই আপনি ব্যাংকে কেন যেন মোস্ট প্রবাবলি সাম অফ দ্য থিংস হ্যাপেন্স লাইক দিস, কারণ আংটিটা আমি কখনোই হারাইনি। Exactly, সেটাই। এবং মজার ব্যাপার হচ্ছে এই এবং আমি আংটিটা খুব- কিন্তু আমি ফেরত পেয়েছি। মানুষ হুম, কিন্তু হুম, এরকম হুম, একটা হুম, আংটি, এটার মধ্যে আপনার অ্যাকোয়াসাফায়ার পাথর আছে, হুম। তো দিস ইজ এন এক্সপেন্সিভ রিং। আমি কিন্তু ব্যাংকে ফোন করেছি, ব্যাংকের ভদ্র মহিলা আমাকে আংটিটা ফেরত দিয়েছে। সে বলেছে আংটি পাওয়া গেছে, এটা কিন্তু হয় না। ঠিক আছে, সো থিংস হ্যাপেন লাইক দ্যাট। রাইট রাইট, হয়তো ওই সময়ের জন্য হয়তো এটা আপনার সঙ্গে থাকবে না, এটাই ছিল নিয়তি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাচ্ছি আবার আপনার ভাইয়ের কাছে, আপনাকে খুঁজছিলাম আমি, আপনি পরে আসুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, ধন্যবাদ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এটি আমার এক ছোট ভাই, যেটা ওর বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার কাজীবাধা নামক স্থানে। ওর নাম সজীব। ও ফরিদপুরের শ্যামসুন্দরপুর নামক একটা গ্রাম আছে, ওই গ্রাম থেকে এই ঘটনাটি কালেক্ট করে আমাকে দিয়েছে ভূত এফএম শেয়ার করার জন্য। এটা আমি শেয়ার করতে চাচ্ছি। শ্যামসুন্দরপুর গ্রামে এই ঘটনাটি বেশ প্রচলিত। তো এই ঘটনাটি ঘটে 1955 সালের দিকে। তো 1955 সালে ওই গ্রামের একটি বাড়ি ছিল, সেই বাড়িতে বেশ সম্ভ্রান্ত একটা বাড়ি ছিল, ধনী পরিবার আর কি। ওই ধনী পরিবারের যিনি মহিলা ছিলেন আর কি, ওরা হঠাৎ করে ওনার একটা রোগ হয়। ওই রোগে ওনার শরীর অস্বাভাবিক রকমের ফুলে যায়। তো ফুলে যাওয়ার পর উনি যেহেতু শরীরে অনেক গহনা পরতেন, স্বর্ণের গহনা পরতেন, তো ওই অস্বাভাবিক রকমের ফুলে যাওয়ার কারণে উনি মারা যান হঠাৎ করে। কিন্তু সমস্যা হলো ওনার যখন লাশের যখন গোসল দেয়া হবে, তো ওই হাত যেহেতু অতিমাত্রায় ফুলে গিয়েছে, হাতের যে গহনাগুলো ছিল, বালা যেগুলো ছিল, এগুলো কিন্তু আর খোলা যায় নাই, কিন্তু ওনার গলায় যে গহনাগুলো ছিল এগুলো খোলা গিয়েছিল। তখন লোকজন সবাই জানতো যে ওনার হাতে যে গহনাগুলো ছিল, এই গহনাগুলো যেহেতু খোলা যায় নাই, এই গহনা সহই ওনাকে কবর দেয়া হয়। ওই গ্রামের দুইজন মানে লোক, তারা চিন্তা করে যেহেতু ওই মহিলার হাতে অনেক ভারী ভারী, ডান হাতে বা হাতে তিনটা তিনটা করে 6টা স্বর্ণের বালা আছে, সুতরাং আমরা রাতে গিয়ে ওই কবরটি খুঁড়ে ওনার হাত থেকে ওই বালাগুলো আমরা ছোটানোর ব্যবস্থা করব। তো যে ভাবা সেই কাজ। ওনারা রাতের বেলা, তৎকালীন সময় তো এরকম কবরস্থান ছিল না, এরকম লাইটও ছিল না, অত্যন্ত মানে একটা ভয়ঙ্কর কবরস্থান বলতে একটা আতঙ্কের জিনিস একটা বোঝাতো ওই সময়তেই আর কি, ওই সময় আর কি 50-এর দশকে। ওনারা দুজন ওখানে যান, যাওয়ার পর কবরটি খোঁড়েন, মানে মৃত্যুর 2 দিন পর আর কি, লাশ তখনও কিছু হয়নি আর কি। তো খোলার পরে যখন দেখলেন যে আসলে তো হাত অনেক মোটা, কিন্তু এখান থেকে আর বালা খোলার কোনো উপায় নাই। বালা খোলার একটাই উপায়, কবজি থেকে হাতটি কেটে ফেলতে হবে, তাহলে শুধুমাত্র বালাটা বের করা সম্ভব। ওনারা আগে থেকে সেই প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন এবং যথারীতি ওনারা তাই করেন। কবজি থেকে হাতটি মানে কেটে ফেলেন এবং ওই বালা তিনটি করে 6টি বের করে নিয়ে আসেন, 2 হাতই কাটেন এবং ওনারা তিনটা করে বালা ভাগ করে নিয়ে চলে যান এবং কবরটা আবার সুন্দর করে এমন ভাবে ঢেকে দেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। ওনারা যথারীতি ওই জিনিসগুলো নিয়ে বাসায় চলে আসেন। প্রথমে 1-2 দিন কোনো সমস্যা হয় না। 3য় দিন রাত্রে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওদের মধ্যে একজন রাত্রে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ফিল করলেন কে যেন ওনার গলাটা চেপে ধরেছে, মানে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করছে। তো উনি হাত দিয়ে ছোটানোর চেষ্টা করছিলেন, কিন্তু খেয়াল করলেন যে যে জিনিসটি ওনার গলায় চেপে ধরেছে সেটি শুধু আঙ্গুল থেকে কবজি পর্যন্ত, এরপরে আর কোনো হাতের কোনো অস্তিত্ব নাই, শুধু এতটুকু জিনিস ওনার হাত চেপে ধরেছে। উনি প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার পাশে ওয়াইফ ছিল, উনি ঘুম ভেঙে যান। ভেঙে যাওয়ার পরে ওনার ওয়াইফ এবং উনি দুজনেই দেখেন যে ওই ছোট্ট হাত, 2টো হাত মানে কবজি পর্যন্ত হাত, এই 2টো হাত উড়ে গিয়ে সুন্দর করে জানালার যে জানালাটা ছিল, জানালার কপাটটি খুলে জানালা দিয়ে বের হয়ে গেল। ওনারা দুজনেই সেটা দেখেছেন। যখন এটা দেখলেন দুজনেই খুব ভয় পান। পরের দিন যিনি ওই যে বালা চুরি করেছিলেন ওই লোকটি, তার সহযোগী যিনি আরেকজন সাথে ছিলেন, তাকেও ঘটনাটি শেয়ার করেন। শেয়ার করার পর ওই লোকটি বলে একই ঘটনা ওই রাত্রে তার সাথেও ঘটেছে, মানে সেম ঘটনা ওই একই রাত্রে দুজনের সাথে ঘটে। তো ওই দুজন ওই খুবই ভয় পেয়ে যান। তারপরে
ওই আমরা জানি রাসেল ভাই, ওই যে আগে দেখতাম যে বৃষ্টি হলে অনেক সময় কই মাছ পুকুর থেকে উঠে আসে, আমরা এটা দেখতে আমিও দেখেছি আর কি। তো ওই সময় ছিল বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে রাতের বেলা বৃষ্টি শুরু হয়। তখন ওই যিনি ওই যে হাত কেটে বালা নিয়ে এসেছিলেন উনি চিন্তা করলেন যে ওনার বাসার পাশেই তো পুকুর, ওই পুকুরে আবার প্রচুর মাছ টাছ আছে এবং একটা বাঁশের ঝোড়ও আছে সেখানে। তো উনি একটা, ওই সময় ওনার কাছে টর্চ লাইট ছিল না, হারিকেন জ্বালিয়ে হারিকেনের উপর পলিথিন দিয়ে যাতে বৃষ্টির পানি না পড়ে, উনি আরেকটা ছাতি নিয়ে ওই মাছ উনি সংগ্রহ করবেন, মাছ উঠে এসেছে কিনা এইটি দেখার জন্য উনি বাইরে বের হন। এবং সত্যি সত্যি গিয়ে দেখলেন যে অনেক বেশ ওই বাঁশের নিচে যেখানে বৃষ্টির পানি প্রবাহ হয়ে পুকুরে চোখ পড়ে যাচ্ছে, সেখানে ছোট ছোট কি যেন লাফালাফি করছে অনেক। তো উনি মনে করলেন এগুলো মাছ, এগুলো আমি এখন যে ধরি। তো উনি কিছু জিনিস মানে মাছ রাখার জন্য একটি পাত্র নিলেন, পাত্র নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে একটু ভালো করে খেয়াল করলেন যে জিনিসগুলো লাফালাফি করছিল ওগুলো আসলে মাছ না, অসংখ্য কবজি থেকে কেটে ফেলা হাত লাফালাফি করছিল সেখানে, মাছের মতো। উনি দূর থেকে সেটা মাছ মনে করেছিলেন। এবং উনি যখন ওটা দেখে যখন ভয় পেয়ে দৌড় দিয়ে বাসা আসতে যাবেন, তখনই ওই কবজি থেকে এই হাতটি, দুটি হাত ওনার পা চেপে ধরেন, পা চেপে ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উনি অনেক চেষ্টা করে ওখান থেকে রক্ষা পেয়ে দৌড়ে ঘরে চলে আসেন। ঘরে চলে আসার পরে উনি ওনার স্ত্রীকে এই ঘটনাটি সম্পূর্ণ শেয়ার করেন যে আসলে ওনারা এই কাজটি করেছেন এবং যার ফলে এই হাতের এই কবজি থেকে কেটে ফেলা এই হাতের এই ঘটনাটি ওনাদের সাথে ঘটছে। তখন ওনার স্ত্রী পরামর্শ দেন যে তুমি ভালো কোনো হুজুরের সাথে গিয়ে আলোচনা করো। উনি কি পরামর্শ দেন এই বিষয়টি নিয়ে। তখন ওনারা ওই যে যারা দুইজন বন্ধু আর কি, যিনি কাজটা করেছেন, দুইজনই একজন হুজুরের কাছে গিয়ে পরামর্শ করেন। তখন হুজুর একটাই পরামর্শ দেন, সেটা হচ্ছে যে তোমরা যে কাজটা করেছো, অন্যায় করেছো, তোমরা এই বালাগুলো আবার ওই কবরে রেখে আসো। তখন ওনারা চিন্তা করেন আবার সত্যি তাহলে আমরা ওই কবরে গিয়ে ওইটা রেখে আসব। তখন ওই কবরে রেখে যেদিন ওই হুজুরের কাছে পরামর্শ করতে গিয়েছিলেন, ওদিন ফিরতে ফিরতে আবার ওনাদের রাত হয়ে যায়। তো ওনারা যখন বাসায় ফিরছিলেন দুইজন একই সাথে, তখন ওনাদের রাস্তায় আসার পথে একটি বড় বট গাছ পড়ে। তো হঠাৎ করে রাতের বেলা খেয়াল করলেন আসার সময় যে ওই বট গাছে ওই যে মহিলাটি যিনি মারা গিয়েছিলেন উনি ঝুলছে, কিন্তু গলায় ফাঁস দিয়ে ঝুলছে না, মানে গলায় কোনো দড়ি নাই, এমনি শূন্যে ঝুলছে এবং ওনার হাত দুটো কাটা এবং দূর থেকে ওনাদেরকে ইশারা করে দেখাচ্ছে ওই মহিলা, এই দেখো আমার হাত নাই। এবং ওই যে হাত দুটি ওনার কবজি থেকে আলাদা হয়ে হাত দুটি, ওই হাত দুটি মানে উড়ে উড়ে ওনাদের দিকে আসছে। ওনারা ওখানেই দুইজনই সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী দিন সকালবেলা লোকজন ওখানে পায় ওনাদেরকে। তবে এই ঘটনাটি উনি প্রথমে কাউকে শেয়ার করেনি কি কারণে ওনারা ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে এই ঘটনাগুলো ওনার শুধুমাত্র ওনাদের ওয়াইফকে এই ঘটনাগুলো শেয়ার করেছিলেন। তারপরে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই বালা তিনটি, এই বালা 6টি আর কি, প্রত্যেকের কাছে 3টি করে ছিল, ওনারা কবরে গিয়ে সেটা রেখে আসবেন। এবং সত্যি ওনারা যান সেখানে, ওনাদের স্ত্রীকে বলে গিয়েছিলেন যে আমরা এই কাজ করতে যাচ্ছি। কিন্তু যখন ওনারা কেউই রাত্রে আর বাসায় ফেরেন নাই, তো ওনাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে গেলেন, একে অন্যের কাছে খোঁজ নিলেন, সত্যি দুইজনের কেউই বাসায় ফেরে নাই। যখন যেহেতু বলে গিয়েছেন যে অমুক কবরস্থানে যাব, তারা সেখানে যান, কবরস্থানে যান, গিয়ে দেখেন যে ওনাদের দুইজনের লাশ ওই যেই মহিলাটির কবর, ওই কবরের মধ্যেই পড়ে আছে। এবং সবাই ওখানে, অনেক লোক ছিল, অনেক লোকই সেটা দেখেছে যে ওই মহিলার হাত দুটি তো কাটা ছিল, যেহেতু ওনারা কেটে নিয়ে গিয়েছিলেন। সবাই খেয়াল দেখেছে যে ওই কবরের মধ্যে ওনারা যেই বালা 6টি রেখে দিয়েছে, ওই দুইজন লোকও সেখানে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু ওই দুটো লোকেরই কবজি থেকে হাত কাটা। এখন কে কেটেছে, কিভাবে কেটেছে, এটা কেউ বলতে পারে না। তবে এই ঘটনা ঘটার পরেই ওনাদের স্ত্রী, যারা দুইজন স্ত্রী, তখন বলেন যে আসলে আমাদের স্বামী এই এই কাজ করেছিল, যার ফলে ওনাদের সাথে এই এই ঘটনা ঘটেছিল এবং ফলশ্রুতিতে আজকে তাদের এই করুণ পরিণতি। ওনাদের স্ত্রীকে না বললে হয়তো আমরা এই ঘটনাটা জানতেও পারতাম না। অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথাকার? যে এই ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি এই লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না। কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন না? জি জি, সেটা বলতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব সেন্সিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যে বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল।
কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি হজ যেতে পারেননি মানে কি হজ পালন করতে কেন পারেননি? কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বারবার বলছিলেন আমি অসুস্থ, বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না, এটা একটু আমাকে বলতেই হবে। উনিও খুব বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা। তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে, আমি যখনই হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই তখনই দেখি আমার বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার পথের কাছে দাঁড়িয়ে আছে, বিশাল এক দা নিয়ে আমার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, যখন ওনার বোনের বিবাহ বয়স হয়ে গেল তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো, তখন বলছেন যে আমি তোমাকে কোনো টাকা দিব না। এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা আমার মা অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা, ওনার ভাই কোনো সহযোগিতা করেন নাই। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো, তখন উনি ওর মামার সাথে বিভিন্ন ভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ওই অল্প বয়সী ছেলেটাই, আচ্ছা, যে আমার সম্পত্তি হয় বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিশের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বললেন ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেব। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি দা নিয়ে ওনার প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসেল ভাই যে হয়তো অতটা ভয়ের না, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতেছি রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। আসলে আত্মার বিষয়টি কি, আসলে কিরকম যে মানুষ মারা যাওয়ার পরে এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু আসলে বিষয়টা তা না। কারণ আমাদের কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে, এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট
আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে হচ্ছে ভাই যে মানুষ যদি কোনো খারাপ লোক হয় তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয় তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনও বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো, ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা যেটাকে আত্মা মনে করি। এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে, আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে ব্যাপারটা কি? আসলে কি সত্যি উনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, ওনার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে। আল্লাহ জানেন ওনার আত্মা ওখানে কোথায় তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতে বসি, পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার হয়, সুন্দর একটা পরিবেশের দরকার হয় পড়া মনে রাখার জন্য। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক জিনেরা যখন প্র্যাকটিস করে, তাদের ওই প্র্যাকটিসটা কার্যকরী হওয়ার জন্য সেই ধরনের কিছু এনভায়রনমেন্টের দরকার হয়। ঠিক যেখানে অপমৃত্যুগুলো হয়, জিনেরা ওখানে এসে তারা একটা আস্তানা গেড়ে এবং ওখানে ব্ল্যাক ম্যাজিক গুলো প্র্যাকটিস করে। ওরা চায় না মানুষ সেখানে আনাগোনা করুক, এর জন্য বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখায়, ভয় দেখে ওই জায়গাগুলো হন্টেড করে রাখে। Okay. এটাই আসলে মেইন ঘটনা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনে আসি। ওকে রাসেল ভাই, এই স্টোরিটা হচ্ছে আমার এক স্টুডেন্টের, ওর নামটা বলবো না, নামটা ধরেন আমি ছদ্মনাম বললাম, আকাশ সাপোজ। তো ও ওই সময়টা 2007-এর দিকে হবে, 7-8 এরকম সময় থাকতো হচ্ছে আপনার এই ধানমন্ডি 15 নম্বরে হোস্টেলে আর কি। পুরোনো বিল্ডিং, খুব পুরোনো বিল্ডিং, সেখানে নাকি আশপাশ যে ট্রাক গেলে বিল্ডিং কাঁপতো, এরকম একটা অবস্থা। আচ্ছা, তো ও নর্মালি এর আগে কোন রকম প্যারানর্মাল সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা ওর মধ্যে ছিল না। ও যখন ওই বিল্ডিংটাতে যায়, ওখানে ওঠে, তো ওঠার পরে ওখানে ও রাতের বেলা ঘুমাতো, ছাদে উঠতো, সিগারেট খেত, মানে ইয়াং ছেলে পেলেদের যে অভ্যাসটা আর কি। হ্যাঁ, বারান্দায় বসে চা খেত, নিচে চলে আসতো। তো ওই বিল্ডিং এর দারোয়ান ছিল। আচ্ছা, দারোয়ান ওকে বলতো আর কি যে ভাইয়া একটা কথা বলি, আপনারা তো জোয়ান ছেলে পেলে, কথা শুনেন না, ছাদে উঠেন না, ছাদে এরকম রাত্রে উঠেন না। কেন, ছাদে উঠলে কি হয়েছে? বলে উঠেন না, ছাদটা ভালো না। তো ঠিক আছে, তো কথা ও দারোয়ান বলছে, ও শুনে নাই, জিনিসটা ইগনোর করছে। তো ছাদে ঠিক মতোই যেত, বাসায় আসতো। তো কিছুদিন পর ও একটা জিনিস টের পায় যে ওর কেমন জানি বুকের মধ্যে ব্যথা করে কিছুটা। আচ্ছা, মানে হি ফেল লাইক এ চেস্ট পেইন। তো মনে করে এটা হয়তো সিগারেট বেশি খায় বা কোনো কারণে এসে, মানে ওই কার্ডিয়াক কোনো ব্যাপার স্যাপার। তো রুমের মধ্যে জিনিসটা ইগনোর করে থাকে। তো ওই যে দারোয়ান যে আছে, দারোয়ানটা কেউ একসময় বলে যে চাচা আমার বুকে ব্যথা, সিগারেট জিজ্ঞেস করে যে সিগারেট খাবেন না, এনে দিব, বলে যে না আমার বুকে ব্যথা, ভয় পেয়েছে। তো বলতেছে, দারোয়ানটাকে বলতেছে যে আপনার একটা কথা বলি, আপনি তো কিছু শুনেন না, আমরা তো মুরব্বী মানুষ, এই যে আপনি যে মানে ঘুমান, আপনি কি শার্ট খুলে ঘুমান? বলে কেন শার্ট খুলে ঘুমানো, শার্ট খুলে ঘুমানোর মধ্যে সমস্যা কি? এমন তো না, ফ্যানের বাতাস লাগের জন্য? বলে না, কিছু ব্যাপার আছে, এটা মুরব্বীরা বলে, এটা শুনেন, শার্ট খুলে ঘুমাইতে না করে। শার্ট খুলে যদি কেউ ঘুমায়, খারাপ জিনিস বুকের দিকে নজর দেয়, এরকম কথা বলে। তো বলা বড় ওর কাছে জিনিসটা সিলি লাগে। ঠিক আছে, ও মনে করে যে এটা একটা কি, ও হাসাহাসি করে জিনিসটা উড়া দেয়। তো মনে হবেন ও কথাটা শোনার পরে ওখানে থাকে। তো একদিন ছাদের মধ্যে বসে আছে, ছাদের মধ্যে বসে বসে আপনার ওই সিগারেট খাচ্ছে, এই করতেছে। তো ওর কাছে মনে হলো যে কিছু একটা ওর পিছন থেকে আসছে, পিছন থেকে এসে ওর ঘাড়ের মধ্যে হাত বুলাচ্ছে আর কি। তো স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ফট করে তাকায় দেখে কিছুই নাই। তো ওখানে ওই মানে ছাদের মধ্যে যখন আনইজি ফিল করো, চলে আসে, এসে আপনার নিজের বিশ্রামের মধ্যে বসে রাতের বেলা ঘুমায়। তো ঘুমের মধ্যে একদিন তার ঘুম ভেঙে গেছে আর কি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও দেখে যে ওই যে ওদের ওখানে জানলা ছিল, পুরানো জানালা, ওই জানালার মধ্যে কিছু একটা বসে আছে, পা দুটো ঝুলানো, বেশ লম্বা পা, আর জানলার থেকে বেশ নিচে চলে আসছে, তাকায় আছে এবং ওর দিকে তাকায় আছে। মনে হচ্ছে জিনিসটা, চোখটা যদি বোঝা যাচ্ছে না, ওর দিকে তাকায় আছে এক দৃষ্টিতে। তো জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চুপচাপ, মানে কোনো সাউন্ড করে না, চুপচাপ শুয়ে থাকে। এরপর থেকে ও শার্ট পরা শুরু করে, ওখানে শার্ট পরে ঘুমায়। বাট ওর বাড়িতেও যখন যায় ছুটিতে, বাড়িতে যাওয়ার পর ওই সেম জিনিসটাই সে দেখে, যে বাড়ির ওর মানে রুমের ভেতরে এরকম কিছু একটা আছে।
তো ওর মাকে ঘটনাটা বলে যে আম্মা এরকম এরকম কাহিনী, আমি তো এরকম দেখছি, এরকম শুনছি এসে। তো ওর মা তখন জিনিসটা শোনার পর ওখানে ওনাদের ওখানে যে হুজুর আছে একজন, তার সাথে কথা বলে। তো বলার পরে হুজুর বলে যে আপনার ছেলে তো আসলে এমন কোথাও গেছে যেখানে থাকে, যে জায়গাটা খারাপ জিনিসপত্র আছে, এই জিনিসটা তার উপর কোনো একটা নজর করছে। আচ্ছা। আর এই কথা সত্য যে যেগুলা খারাপ জিনিস এরা মানুষের ভিতরে জীবনী শক্তি খেয়ে ফেলে, এদের ভিতরের মধ্যে এই জিনিসটা আছে। তো যাই হোক, ওকে আপনার এরপর অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট গুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল। যেমন ওকে বলা হয় যে গ্রামের 3 রাস্তার মোড়ে গায়ের মধ্যে কাঁচা হলুদ মাখায় নিয়ে যায়, নিয়ে যে ওখানে গোসল করতে চায়। তো সে গোসল করতে চায় না, এরকম 2 দিন 3 দিন, মানে বেশ প্রবলেমেটিক ভাবে ওর জিনিসগুলা মানে আপনার করে, মানে প্রবলেমেটিক ভাবে জিনিসগুলো ওর মানে সলভ হওয়ার পথে যায়, কিন্তু বাট ইটস আ লট অফ প্রবলেম হি হ্যাজ টু গো থ্রু। তো ফাইনালি ও যখন না কেউ আমার কাছে আসে, মানে আমার ঘরে পড়তো আর কি, তো তখন ও বলে যে স্যার আমি এখনো অনেক কিছু ফিল করি যে এরকম আমার আশপাশ দিয়ে কিছু একটা থাকে, এবং আমি কখনোই মানে আপনার জামা খুলে থাকতে পারি না। আমি যদি খালি গায়ে ঘুমাই, সামথিং লাইক স্টেয়ার অ্যাট মি অর সামথিং লাইক দ্যাট। এবং আমি দিনে দিনে শুকায় গেছি। শুকায় যেতে যেতে ও আসলেও মানে লিক এন্ড মানে স্কিন এন্ড বোন ছিল, সে লিকে আচ্ছা বলতে, এবং হাতের মধ্যে তাবিজ পলা ছিল কতগুলা। এগুলোর মেডিকেল গ্রাউন্ডেও সে কোনো চিকিৎসা পায়নি। আচ্ছা, মানে হি ওয়েন্ট টু সো মেনি ডাক্তার তাকে অনেক রকম ওষুধ দিছে করার জন্য, এমনকি আপনি কবিরাজি চিকিৎসাও নিছে। তার মেটাবলিজমটাও যে এমন খুব বেশি তা না, সে কোনো কিছু খেয়েই করতে পারে না। আচ্ছা, তো এই প্রবলেম গুলো আছে। এবং এটা মানে এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই রাসেল ভাই, যে এই যে খারাপ জিনিস যেগুলা, সেগুলোর মধ্যে কিন্তু আসলেও কিছু জিনিস আছে যেটা আপনার জীবনী শক্তি খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই 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 স্পেশাল একটা ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকেও ধন্যবাদ আবারও আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই রাসেল ভাই মাঝে মাঝে। হ্যাঁ, তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করার পর একটি কোম্পানিতে চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলি সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা। রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিবো আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সব ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। রাইট। কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। তো এই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি। 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে এই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া, তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। এটা স্পেশালি ঘটে শীতকালে আসলে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে, আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে। এটা কি রকম বাসায় উঠলাম, কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্ক আছে, মানে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়। এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না আসলে ভাই, মৃত্যু সাল এখন 21 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাতে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয় নাই, আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, হালকা ডিম আর টমেটো হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা,
তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12:05 তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা, তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় 1:45 বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, আর ওখানে সে মানে খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া কোনো রকম পরোটা আর লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত বলতে চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে, আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা। তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে জিজ্ঞেস করলো যে, মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি ওইদিকে যাবেন কিনা। তো উনি বলে যে, উনি হতভম্ব হয়ে যায়, আপনি কিভাবে জানলেন? জানা তো কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরেছে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই, হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। আমি রিক্সায় উঠি। তো সে রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টাখানেক তাকে নিয়ে টানে। যে আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে, ওই জায়গায় পুরো অন্ধকার। সে কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নেই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা। তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাবো, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, হয়তো সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করলো যে, কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো? তো রিক্সাওয়ালা বলে, আপনি একটু টাট মেরা বসেন। উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে, তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যে সব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে, দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। এবং তখন তো গ্রাম অনুযায়ী গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে, এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, ভিড় মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোনো সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছে না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে, কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন? হঠাৎ করে উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে, কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে, মুদ্দারে কষ্ট দিতে চান? আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুদ্দারও সব, জানাজাটার পরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় ভিতরে। তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে, আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার কে পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে, সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবরা যেরকম ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে, মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুত নিচ্ছে তার জানাজাটার জন্য। আচ্ছা। তো জানাজার জন্য বলে যে, কি আপনি উজু করেন? তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে, কি আমি তো মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে আর কি, যে আমি লাশের খাটিয়া তুলবো এখন। বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশে দিকে হাজার হাজার মানুষ, লোক লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ছাড়া কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না আর কি, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা তার বলে যে, আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে কাঁধের মধ্যে? তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন? আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম, আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো।
এবং যারা আমার পিছনে আছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা। আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের আলোয় আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে ওঠানো, একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, বাড়ির উনি বলতেছে যে আমি লাশের কাঠে খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বললো যে সরি আসলে আমি একটা জিনিস মিস হয়ে গেছে, জানাজা হবে। আচ্ছা। আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো, বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে যে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো। আমার কাছে মনে হচ্ছে না আসলে না 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো। আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ, যে 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার ওর লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে, বলে হ্যাঁ আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো, কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছি। আমি যদি মারাও চাই আমার কোনো আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেয়া কিনা। আমার সবই মনের উপর সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম, আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা। অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দর ভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল, এবং সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। এবং তার সাথে পিছনে সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বললো বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো এটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে এই কবর থেকে বললো হ্যাঁ তখন হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এর নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা ঘুরছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। সে একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতরে ঢুকে গেল এবং চোখের সামনে এটা দেখতে পেল। আচ্ছা। চাচার তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিতে নিতে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে এক হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই অবস্থায় ছিলাম, আপনার ডেসক্রিপশন কি দিবেন, আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বলে আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে, আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে। সে আর থাকার সাহসটা, ওখান থেকে সে চলে যায়, আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নেই কখনো। এটাই ছিল অনেক সুন্দর একটা ঘটনা এবং অনেক চমৎকার একটা ঘটনা। তো ডিয়ার লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এইরকম ভয়ানক সব ঘটনা একত্রিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন।
আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোন ঘটনা আপনারা শুনতে চান, কোন বিষয়গুলো নিয়ে ঘটনা শুনতে চান, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আমার কোনটি একটি ঘটনা বলছি, আমি আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামের নাম ধুলিখোলা। বহু পুরনো এই গ্রামে একটা ভাঙ্গা দোতলা বাড়ি আছে, যেটা সবাই হাতছানির ঘর নামে চেনে। কেউ সন্ধ্যার পর ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় না, কারণ মানুষ বলে ওখানে মানে যখন তখন যে কোনো একটা আওয়াজ ভেসে আসে এবং অন্যরকম একটা মানে অনুভূতি হয় সেই বাড়িটার আশেপাশে। তাই সবাই চাইলেও সেই দোতলা বাড়ির আশেপাশে কেউ যায় না, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তো রাতের ট্রেন মিস করে ফিরছিলেন আরমান। শহর থেকে নিজ গ্রামে ফিরতে দেরি হয়ে গেছে। গ্রামের মানুষ সবাই 7টা-8টা নাগাদ ঘুমিয়ে যায়, তাই আরমান ফেরাটা অনেক একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে হাতে তার মোবাইলের টর্চ আছে, কিন্তু আলোটা অনেকটা ঝাপসা। বুঝতে পারতেছে না কিভাবে এতটা পথ পাড়ি দেবে। অনেকক্ষণ অটো রিকশার জন্য অপেক্ষা করে আরো বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু পাওয়া হয়নি। তারপর চিন্তা করলো যে আসলে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেওয়া মানে বেটার কাজ হবে। তাই আর দেরি না করে সে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করলো। তো রাস্তার পাশেই সেই হাতছানির ঘরটা দেখতে পেল সে। ভিতরে এক ঝলক আলো দেখা গেল। সে ভাবলো বাড়িটা হয়তো ফাঁকা, তাহলে আলো কোথা থেকে আসছে। কৌতূহল তাকে টানলো। টর্চ জ্বাললে দরজার হাত রাখলেই দরজাটা কক কক করে খুলে গেল। ভিতরের ঠান্ডা ভারী বাতাস, দেওয়ালে জাল, ভাঙা চেয়ার আর কোণে একটা পুরনো আয়না। আরমান টর্চটা আয়নার দিকে ধরতেই মনে হলো নিজের পিছনে একটা ছায়া তাকে লাগছে। ঘুরে তাকাতেই দেখলো কেউ নেই, কিন্তু আবার আয়নায় দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক পরা, চুলগুলো এলোমেলো, মুখটা ঢেকে রেখেছে চুলগুলো দিয়ে। আরমান এমন একটা মানে দৃশ্য দেখেই চিৎকার করে উঠল এবং বলল, কে ওখানে? ওখানে কে? কিন্তু কোনো উত্তর পেল না, শুধু একটি মৃদু হাসি। খুব ধীরে ধীরে ঘরের ভিতর প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো। হঠাৎ জানলার কাছে কেউ ফক করে টোক দিল। বাহিরে তাকাতেই দেখলো কেউ নেই, কিন্তু সেই টোক চলতে থাকলো ঘড়ির কাঁটার মতো ছন্দে ছন্দে। কিছুক্ষণ পর পর সেই আবার টোক টোক শব্দ করতে লাগলো। আইমান আসলে খুব একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল যে আসলে এরকম একটা অবস্থায় কোনো শব্দ নেই, কিন্তু মানে এরকম আওয়াজ শুনে সে ভীষণ ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি সেই ঘরটা থেকে বাহিরে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু সে দেখলো দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে আছে। সে কোনোভাবেই বুঝতে পারতেছিল না যে এটা তার সঙ্গে কি হচ্ছে। তারপর অন্ধকারে কেউ তার হাতে হাত রাখলো, ঠান্ডা বরফের মতো হাত। সে চিৎকার করতে পারলো না, কণ্ঠ আটকে গেল। কানে শুধু একটা শব্দ ফিরে এসেছে, তুই তো বলেছিলি ফিরে আসবি, তাহলে এত দেরি করে কেন ফিরলি? এরকম একটা শব্দ করেই আসলে আরমান এমন একটা আতঙ্কের মধ্যে উঠলো, সে আসলে কিছুই বুঝতে পারলো না এবং তার পরক্ষণেই সে আর সেখানে মানে নিজেকে ঠিক রাখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেল সেখানে। পরদিন সকালে গ্রামবাসীরা মানে সেই আইমানকে সেখান থেকে মানে উদ্ধার করতে নিয়ে আসলো এবং গেটের মধ্যে ঢুকতেই তারা দেখলো যে সেখানে লেখা, আমি ফিরে এসেছি, আরমান আর ফিরে যাবে না। এমন একটা কথা শুনে আসলে সবাই আতঙ্কে উঠলো এবং পরবর্তী সময় আইমানকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর তাকে
কিছু সূরা পড়ে পানিতে ফু দিল এবং সেই ফুর পানিটুকু আয়মানের মুখের উপর দেওয়ার সাথে সাথে আয়মানের জ্ঞান ফিরল এবং আয়মান আসলে বলতে লাগলো যে গত রাতে তার সঙ্গে কি হয়েছে বা সে আসলে কিভাবে সেখানে গেল। তারপর থেকেই আসলে আয়মান চিন্তা করলো যে আসলে এই বাড়ির ভিতরের মূল কাহিনীটাকে, সেই কাহিনীটা উদ্ঘাটন করার সে চেষ্টা করলো এবং পরবর্তী সময় তার গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে জিজ্ঞাসা করলো যে আসলে এর আসল কাহিনীটা কি। পরে সে জানতে পারলো যে এখানে একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিটা হঠাৎ করে একদিন রাতে উধাও হয়ে যায়। কারণ হিসেবে তারা বুঝতে পারে যে আসলে এখানে তারা দীর্ঘদিন ধরে থাকার ফলে কেউ তাদের উপর নজর রেখেছিল এবং সেটা তারা সহ্য করতে না পেরে হঠাৎ করে একদিন রাতে সেখান থেকে চলে যায়। তো যখন চলে যায় তখন এই বাড়িটা ফাঁকা হয়ে যায় এবং সেখানে একটা মেয়ে একদিন আশ্রয় নেওয়ার ফলে ভয়ের আতঙ্কে সে সেখানে আত্মহত্যা করে এবং তারপর থেকেই এই বাড়িটা এরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো দর্শক, আসলে আমাদের গল্পটি ছিল এতটুকুই। আমি আশা করছি আপনাদের কাছে আমাদের গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।